প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথমেটিক্সে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 এর শেড তত্ত্ব চ্যাপ্টারটা পড়ব। এটা আমাদের প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমরা সাধারণত কনসেপ্ট কিছু জানবো এবং শেডের থিওরিটা কি, তার ডেফিনেশন, এইগুলো আস্তে আস্তে শিখবো এবং এক এক করে আমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো পরপর কষে দেখব। তাহলে দেখো, আজকের এটা প্রথম ভিডিও। তাহলে চলো শুরু করা যাক। আমরা কিছু থিওরি জানি শেড তত্ত্ব কি। তাহলে প্রথমে যদি তোমাদেরকে বলা হয় যে শেড জিনিসটা কি, তাহলে এই যে শেড অর্থাৎ শেড জিনিসটা কি, তো শেড মানে হচ্ছে একটা কালেকশন বোঝায় বা সমষ্টিকে বোঝায়। কালেকশন বা সমষ্টি। তো একটা কালেকশন বা সমষ্টিকে শেড আমরা সবসময় কি শেড বলবো? সবসময় বলতে পারবো না, তাই তো? তাহলে একটা কালেকশন বা সমষ্টিকে কখন শেড বলবো? যখন তিনটে সূত্র আছে এর জন্য, এই তিনটে যখন হোল্ড করবে তখন সেটাকে বলবো শেড। তো একটা কালেকশন বা সমষ্টি যখন সুসঙ্গত হবে, সুসঙ্গত বা ওয়েল ডিফাইন, ঠিক আছে? তাহলে ওয়েল ডিফাইন্ড হবে। সুসঙ্গত জিনিসটা কি? দেখো, সুসঙ্গত হচ্ছে যে আমি শেডটা পড়ে বুঝতে পারবো কোনো একটা এলিমেন্ট ওই শেডের অন্তর্গত নাকি ওই শেডের অন্তর্গত নয়। কেমন? ধরো তোমাদেরকে বলা হলো এ একটা শেড, সেটা হচ্ছে কি ভারতীয় নদীর শেড, ভারতীয় নদীর শেড। বোঝা গেল? আমি তোমাকে বললাম নীল নদ, নীল নদ এটা কি এই শেডের অন্তর্গত? তো এটা এই শেডের অন্তর্গত নয়। কেন? কারণ নীল নদ ভারতে নয়। আবার যদি বলি গঙ্গা নদী, হ্যাঁ, গঙ্গাটা এই সেটের অন্তর্গত। তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম যে এই সেটটা কি ভারতীয় নদী, এই সেটটা হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড অর্থাৎ সুসংগত। কারণ আমরা এলিমেন্টগুলো দিয়ে বুঝতে পারছি যে এই সেটের অন্তর্গত হবে কি হবে না। ঠিক আছে? আমি ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমি তোমাদেরকে বললাম যে তোমাদের ক্লাসের লম্বা ছেলেদের সেট, লম্বা ছাত্রদের বা ছাত্রছাত্রীদের সেট। ঠিক আছে? এবার বলো, আমি একটা ছাত্রের হাইট বললাম যার হাইট 5 ফুট 4 ইঞ্চি, সে কি এই লম্বা সেটের মধ্যে পড়ছে? সেটা আমরা কিন্তু বলতে পারবো না। কেন? কারণ আমরা জানি না যে কত হাইট হলে একজন ছাত্রকে লম্বা হিসাবে গণ্য করা হবে, তাই না? ধরো একটা ক্লাসে, তোমাদের ক্লাসে ম্যাক্সিমাম হাইট আছে 5 ফুট 3 ইঞ্চি, তাহলে সেই তো তোমাদের ক্লাসে লম্বা। আবার কোথাও হয়তো 6 ফুট আছে, তাহলে সেই ক্লাসে লম্বা। তাহলে যে লম্বা সেট বললে আমি কোনো ছাত্রকে বলতে পারবো না যে ওই সেটের অন্তর্গত কি অন্তর্গত নয়। বোঝা গেল? তার মানে এইটা কিন্তু ওয়েল ডিফাইন নয়। তোমাকে যদি বলা হতো যে তোমাদের ক্লাসের সেই সমস্ত ছাত্রদের সেট, ছাত্রদের সেট যাদের উচ্চতা কত 6 ফুট, ঠিক আছে, তাহলে আমরা কি করতাম, বা তার বেশি, তাহলে এই 6 ফুট বা তার বেশি যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের সেটগুলো আমরা কিন্তু তৈরি করতে পারতাম। বোঝা গেল? তাহলে ওয়েল ডিফাইন্ড হবে। তাহলে 1 নম্বর জিনিস, যে ওয়েল ডিফাইন্ড জিনিসটা কি সেটা বুঝতে পেরেছো। 2 নম্বর যেটা হবে সেটা হচ্ছে এই যে সেট, যে সেটে যে বস্তুগুলো থাকবে, যা উপাদান বা এলিমেন্ট গুলো থাকবে, সেই বস্তুগুলো হবে কি ভিন্ন। বোঝালো? অর্থাৎ পরস্পর ভিন্ন হতে হবে। দুটি বস্তু কি পরস্পর ভিন্ন হবে। কেমন? ধরো আমি একটা সেট নিলাম 1 2 2 3, এইটা কিন্তু সেট হবে না, কারণ এখানে দুটি বস্তু কি একই আছে, তার মানে এটা সেট হবে না। তাহলে এটারে যদি সেট করতে আমাকে কি করতে হবে 1 2 3। বোঝা গেল? তাহলে একটা কালেকশনকে সেট আমরা তখন বলবো যখন সেটটা হবে ওয়েল ডিফাইন্ড
আর 2 নম্বর কি হবে, যে ওই সেটের মধ্যে যে বস্তুগুলো থাকবে সেগুলো কি সবগুলো ডিস্টিংক্ট, মানে সবগুলো ডিফারেন্ট আছে, আলাদা আলাদা, একই বস্তু বারবার রিপিট করবে না। বোঝা গেল? আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ক্রমনিরপেক্ষ। ক্রমনিরপেক্ষ, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট অর্ডার, মানে দেখো যে সেটটা থাকবে সেই সেটের এলিমেন্টগুলোর যে ক্রম সেটা কিন্তু নিরপেক্ষ থাকবে। কারণ সেটা কিন্তু কোনো থাকবে না যে তাদেরকে এই ক্রমে থাকতে হবে না বা এই ক্রমে থাকতে হবে, এইরকম কোনো কিছু থাকবে না। যেমন এখানে একটা সেট নিলাম 1, 2, 3, আমি এই সেটটাকে 2, 3, 1 আকারেও লিখতে পারি। এই দুটো সেট কিন্তু সেম। বোঝা গেল? কারণ এটা হচ্ছে ক্রমনিরপেক্ষ। আবার ধরো আমি লিখলাম এ, ই, আই, ও, ইউ। এটা কি? ভায়োলের সেট অফ ভায়োল। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ই, ও, ইউ, আই, এ। ঠিক আছে? এটা একই জিনিস। বোঝা গেল? তাহলে ক্রমনিরপেক্ষ। তাহলে আমরা ডেফিনেশন বা সংজ্ঞায় দেখলাম সেট, যে সংজ্ঞাটা দেখলাম সেই সংজ্ঞাটাই কি দেখলাম, যে একটা সমষ্টিকে সেট আমরা তখন বলবো যখন সমষ্টিটা কি হবে, ওয়েল ডিফাইন্ড অর্থাৎ সুসংগত। 2 নম্বর হচ্ছে তার মধ্যে যে উপাদানগুলো থাকবে বা এলিমেন্টগুলো থাকবে সেগুলো পরস্পর ভিন্ন। এবং 3 নম্বর হচ্ছে যে যে উপাদানগুলো কি ক্রমনিরপেক্ষ থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? দেখো এবার আমরা দেখবো যে একটা সেট কে আমরা কিভাবে লিখবো। দেখো সাধারণত আমরা একটা সেটকে উপস্থাপন করার জন্য যে বড় হাতের অক্ষর ব্যবহার করি, এ, বি, সি, এইগুলো দ্বারা বোঝাই সেট। ঠিক আছে? এইগুলো দ্বারা বোঝাই সেট। আর তার এলিমেন্টগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ দ্বারা তার এলিমেন্টগুলো বোঝায়। এলিমেন্ট মানে কি? ধর একটা সেট নিলাম কি 1, 2, 3, 4, হলো? তাহলে এই যে এই সেটের মধ্যে যেগুলো আছে 1, 2, 3, 4, এই প্রত্যেকটাকে এই সেটের এলিমেন্ট বা উপাদান বলা হয়। উপাদান বা এলিমেন্ট বা বস্তু যা বলবে সব বলা হয়। ঠিক আছে? বা বা মেম্বারও বলা হয়। ঠিক আছে? তো যখন আমরা কোনো সেট লিখবো তখন এই সেটটাকে ডিনোট করার সময় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। আর যখন সেটের উপাদান তখন আমরা কি করব, সেগুলোকে স্মল লেটার, যেমন এ, বি, সি, ডি, এরকম আমরা স্মল লেটার ইউজ করব। বোঝা গেল? তাহলে হচ্ছে সেট। তাহলে আমি কিছু সেটের এক্সাম্পল দিতে পারি, যে দেখো এটা হচ্ছে কি সেট অফ ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4, 5। ক্লিয়ার? এটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। এরকম আরো সেট আছে। ঠিক আছে? একটা সেট নিলাম বি হচ্ছে কত, এ, ই, আই, ও, ইউ, এটা হচ্ছে ভায়োলেট সেট। সি একটা সেট নাও, যেখানে কি 1, 2, 4, 6, 8, এগুলো একটা সেট। বোঝা গেল? এইগুলো হচ্ছে সবগুলো সেট। তাহলে সেটের এইগুলোকে কি বলা হয়, 1, 4, এইগুলো হচ্ছে এলিমেন্ট বা উপাদান। ঠিক আছে? এবার দেখো, এবার আমরা একটা জিনিস দেখব, সেই জিনিসটা হচ্ছে কি বলতো, যে বিলংস টু। দেখো এইরকম একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় কি জানো, বিলংস টু। এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু। ধরো এ একটা সেট নিলাম যার উপাদান হচ্ছে 1, 2, 4, 6। ঠিক আছে? বা র্যান্ডমলি যা ইচ্ছা নিলাম। দেখো ওয়ানটা কি, এই ওয়ানটা আছে কি এ সেটের মধ্যে আছে, ওয়ানটা কি এ সেটের মধ্যে আছে, টুটাও এ সেটের মধ্যে আছে। তাহলে যে উপাদানগুলো এ সেটের মধ্যে থাকবে সেটাকে এই চিহ্ন দ্বারা লিখবো, এ বিলংস টু বা ওয়ান বিলংস টু এ। অর্থাৎ একটা কি আছে এ সেটের মধ্যে আছে, টু বিলংস টু এ, মানে টুটাও এ সেটের মধ্যে আছে। ক্লিয়ার? এবার যদি বলি তোমাকে থ্রি, দেখো থ্রি কিন্তু এই সেটে নাই, তাই তো? তাই থ্রি ডাজ নট, এটাকে বলা হয় ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ থ্রি এ সেটের এলিমেন্ট নয়। বোঝা গেল? অর্থাৎ কোনো সেটের এলিমেন্ট থাকলে সেই এলিমেন্টটাকে এইভাবে ডিনোট করা হয়। ধরো একটা দিলাম যে ভায়োলের একটা সেট, সেটা হচ্ছে কি
এ ই আই ও ইউ, ঠিক আছে? অর্থাৎ এ হচ্ছে এলিমেন্ট অফ বিলংস টু ভি, ইও বিলংস টু ভি। যদি বি বলি তাহলে বি ডাজ নট বিলং টু ভি। বোঝা গেল? অর্থাৎ কোনো এলিমেন্ট যদি সেই সেটের অন্তর্গত থাকে তাকে এলিমেন্ট দ্বারাই করি, মানে বিলংস টু দ্বারা, আর যদি অন্তর্গত না হয় সেটা ডাজ নট বিলংস টু দ্বারা বোঝায়। ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম যে ডেফিনেশন, সেট কাকে বলে এবং সেটের এলিমেন্ট কি, বা একটা সেটকে কি দ্বারা এ করা হয়, ঠিক আছে? এবং বিলংস টু জিনিসটা সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব যে একটা সেটকে আমরা কিভাবে উপস্থাপন করব। কিভাবে উপস্থাপন করব? কি বললাম? সেট উপস্থাপন, তাই তো? অর্থাৎ রিপ্রেজেন্টেড স্থাপনা। বোঝা গেল? অর্থাৎ রিপ্রেজেন্ট। দেখো, একটা সেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা দুই রকম পদ্ধতি ইউজ করতে পারি। সেই পদ্ধতি দুটো আমি একটা এক্সাম্পল নিয়ে বলি। যে আমি নিলাম, ধরো ভি হচ্ছে একটি সেট যার এলিমেন্টগুলো হচ্ছে এক্স, এবং এক্স হলো সাচ দ্যাট কি, এক্স হলো ইংরেজি বর্ণমালার ভাওয়েল হলো। আবার এখানেই আমি এই সেটটাকে ভি সমান কি লিখতে পারি, এ ই আই ও ইউ। দেখো, এই ক্ষেত্রে, এই পার্টটার ক্ষেত্রে আমরা দেখছি, যখন আমরা বলছি এই পার্টটার ক্ষেত্রে কি এলিমেন্টগুলো আমরা লিখছি না, তার বদলে আমরা কি করছি, একটা থিওরি লিখে দিচ্ছি বা একটা স্টেটমেন্ট লিখে দিচ্ছি। যে স্টেটমেন্টটা হোল্ড করে সেই এলিমেন্টগুলো এর মধ্যে আছে, ঠিক আছে? তখন এই ধরনের পদ্ধতিকে বলা হয় ধর্মভিত্তিক পদ্ধতি। কি বলা হয়? ধর্মভিত্তিক পদ্ধতি, অথবা সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথড বা সেট প্রপার্টি মেথড যেটা বলতে পারো। আর এই ক্ষেত্রে দেখো আমরা কি করছি, সেই সেটের যে এলিমেন্টগুলো আছে সেই সমস্ত এলিমেন্টগুলোকে লিস্ট করে দিয়েছি এখানে, তাই না? তালিকাবদ্ধ করে দিয়েছি। তাহলে এই ধরনের উপস্থাপনাকে বলা হয় কি, এই ধরনের উপস্থাপনাকে বলা হয় রোস্টার ফর্ম। রোস্টার অথবা ট্রাবুলার বা ছক বদ্ধীকরণ, বা ট্রাবুলার মেথড বলতে পারো, ট্রাবুলার মেথড। ঠিক আছে? তাহলে আমরা দেখো, আমরা কি জানলাম যে আমরা সেটকে দুই ভাবে উপস্থাপন করতে পারি। এক নম্বর হচ্ছে ধর্মভিত্তিক বা সেট বিল্ডার পদ্ধতি। এই পদ্ধতি আমরা কি লিখি, জাস্ট সেটটা একটা স্টেটমেন্ট আকারে লিখি, এখানে আমরা কোনো এলিমেন্ট লিখি না। আর আরেকটা হচ্ছে রোস্টার বা টাবুলার মেথড, যেখানে আমরা কি করি, সেই সেটের যতগুলো এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টগুলোকে আমি লিস্ট করে দিই। বোঝা গেল? সেই সেটের সমস্ত এলিমেন্টগুলোকে আমি লিস্ট করে দিই। এবার দেখো, আমরা যদি এখানে লিখি, একটা সেট লিখলাম যে এ 2 4 6 8 10 12, তাই তো? তাহলে এটা কি ফর্মে আছে? এটা আছে রোস্টার মেথডে বা ট্রাভেলার ফর্মে। এটাকে যদি বলি সেট বিল্ডার মেথডে তৈরি করতে, তা আমি কি লিখবো, এ একটি সেট যেখানে কি এক্স হচ্ছে, এটা এক্স নয়, এটা হচ্ছে কি 2x, সাচ দ্যাট, এটা হচ্ছে কি এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্স সমস্ত ন্যাচারাল নাম্বার এবং স্বাভাবিক সংখ্যা, এবং কি যে এক্স এর মান 1-এর থেকে বড় এবং 12-র সমান অথবা ছোট। বা আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি, হ্যাঁ, 13-র থেকে ছোট। সরি, 13 কেন আমি বললাম, 6, তাই না? 1-এর থেকে বড় না, 1-এর সমান অথবা বড়, আর 6-এর সমান। 1-এর সমান এবং বড়, আর 6-এর সমান এবং ছোট। দেখো, 1-এর মান এখানে বসাও তাহলে 2 পাবা, x এর মান 2 বসাও 4 পাবা, x এর মান 3 বসাও 6 পাবা, x এর মান 4 বসাও 8 পাবা, 5 বসাও 10 পাবা, 6 বসাও 12 পাবা। এটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি।
বোঝা গেল? আবার একটা এক্সাম্পল এখানে করি যে এ বি হচ্ছে একটা সেট, যেটা হচ্ছে কি এক্স এলিমেন্ট সাচ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন 40। মানে কি বি এর এলিমেন্ট গুলো হচ্ছে এক্স, এক্স এর কি যার স্কোয়ার 40-এর ছোট, সেই সমস্ত এলিমেন্ট গুলো হচ্ছে বি এর এলিমেন্ট। তাহলে একটা হচ্ছে কি এক নাও, একের স্কোয়ার 1 40-এর ছোট, দুই নাও, 2 এর স্কোয়ার 4 তাহলে 2 হচ্ছে, 3-এর স্কোয়ার 9 তার মানে 3 হচ্ছে, 4-এর স্কোয়ার 16 4 হচ্ছে, 5-এর স্কোয়ার সরি 4 হচ্ছে, 5-এর স্কোয়ার কত 25 তার মানে 5 হচ্ছে, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, দেখো 40-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে যে এলিমেন্টটা নিব এটা হচ্ছে এই পর্যন্ত সীমাবদ্ধ। দেখো এর সব পদগুলোর স্কোয়ার করো, দেখো 40-এর থেকে ছোট পাবে। বোঝা গেল? তাহলে এইরকম অনেক সময় কোশ্চেন আসে যে আমাদের সেট বিল্ডার মেথড থেকে রোস্টার ফর্মে অথবা রোস্টার থেকে সেট বিল্ডার ফর্মে আসার জন্য। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার আমরা এখানে কিছু ডেফিনেশন পড়ব। ডেফিনেশন পড়ব বলতে গেলে কিছু ডেফিনেশন বা সংজ্ঞা পড়ি। প্রথমে যে ডেফিনেশনটা আসছে সেটা হচ্ছে, আমি দুটো সেট দিচ্ছি তোমাকে, যে একটা সেট হচ্ছে কি 1 2 3 4 5। বি এখানে একটা সেট আমি নিচ্ছি 1 2 3 4 5 6 ডট 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 হলো। তার মানে কি এর মানটা থামছে না, বি এর কি 6 7 8 এইভাবে চলতেই থাকবে। এবার আমি যদি বলি যে এ সেটের কটা উপাদান আছে বা কটা এলিমেন্ট আছে, আমরা কিন্তু এখানে গুনতে পারবো 1 2 3 4 5, তাহলে 5টা উপাদান আছে বা এলিমেন্ট আছে। ঠিক আছে, কিন্তু যদি বলি বি সেটে কটা এলিমেন্ট আছে, তাহলে এটা কি আমরা গুনতে পারবো? এটা আমরা কিন্তু গুনতে পারবো না। তো দেখো এই সেটের ক্ষেত্রে আমরা কি করছি, এই সেটের কতগুলো এলিমেন্ট আছে সেটা আমরা কাউন্ট করতে পারছি, অর্থাৎ এই সেটে সসীম সংখ্যক উপাদান বা এলিমেন্ট আছে, তাই এই সেটটাকে বলা হয় সসীম সেট। কি সেট বললাম? সসীম সেট। আর বি সেটের এলিমেন্টগুলো আমরা কি কাউন্ট করতে পারছি না, অর্থাৎ এই সেটে কতগুলো উপাদান আছে আমরা সেটা কিন্তু বলতে পারছি না, তাই এই সেটটাকে বলা হয় কি অসীম সেট। কি সেট বলা হয়? অসীম সেট। ক্লিয়ার? সসীম সেট এবং অসীম সেট। তাহলে সসীম সেট কাকে বললাম? অর্থাৎ যে সেটের উপাদানগুলি বা যে সমস্ত সেটে সসীম সংখ্যক উপাদান থাকবে, অর্থাৎ পদসমূহ সংখ্যা গণনা করা সম্ভব, সেই সমস্ত সেটকে বলা হয় সসীম সেট। আর যে সমস্ত সেটের অসীম সংখ্যক পদ থাকবে, অর্থাৎ পদ সংখ্যা গণনা করা যাবে না, সেই সমস্ত সেটকে বলা হয় অসীম সেট। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, এবার হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো থিওরি, সেটা হচ্ছে যে একটা সেট এ নিলাম, ধরো তার মধ্যে একটা মাত্রই পদ আছে, তাহলে এই সেটটাকে বলা হবে একপদী সেট। একপদী সেট, এটা জাস্ট নর্মাল বিষয়। যদি কোনো সেটে একটি মাত্র এলিমেন্ট বা পদ থাকে সেটাকে বলা হয় একপদী সেট। ইংরেজিতে সেটাকে বলা হয় সিঙ্গেলটন সেট। ক্লিয়ার? আবার এরকমও তো হতে পারে যে কোনো সেটের এ নাই, ধরো আমি একটা সেট বললাম 5, সেই সেটটা কি এক্স একটা কি এলিমেন্ট এবং এক্স হচ্ছে একটি অখণ্ড সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা, এবং কি এবং বলছে যে এক্স এর মান 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট। তাহলে এইরকম কি হতে পারে 2 এবং 3 এর মধ্যে কি কোনো অখণ্ড সংখ্যা আছে? নাই, কোনো অখণ্ড সংখ্যা নাই। তাহলে এই যে সেটটা, এই সেটের কোনো পদ থাকছে না, তাই সেই সেটটাকে পদ, যে সেটের কোনো এলিমেন্ট বা পদ থাকে না সেই সেটকে আমরা শূন্য সেট বলি। কি সেট বলি? শূন্য সেট বা নাল সেট। নাল সেট অর ভয়েড সেট, এমটি সেট, যা ইচ্ছা আমরা এটাকে বলতে পারি।
নাল সেট, ভয়েড সেট, এমপ্টি সেট, শূন্য সেট এগুলো বলি। ঠিক আছে? এই সেটকে মানে দেখানো হয়, বোঝানো হয় ফাই দ্বারা। অর্থাৎ এই সেটে কোনো এলিমেন্ট নাই। অথবা এইরকম জাস্ট সিঙ্গেল একটা ব্র্যাকেট দেয়। বোঝা গেল? এই ব্র্যাকেটের মধ্যে আবার ফাই লেখো না। তাহলে কিন্তু সমস্যা। কেন বলো তো? এটা মানে বোঝাচ্ছে যে এই ফাই একটা সেটের এলিমেন্ট। এই একটা সেট যার এলিমেন্ট হচ্ছে ফাই। এটা কিন্তু ঠিক না। বোঝা গেল? তাই আমরা লিখব কি? জাস্ট ব্র্যাকেট অথবা ফাই দ্বারা এটাকে শূন্য সেট বোঝানো হয়। ঠিক আছে? আজকের এই পর্যন্তই থাক। এর পরের ভিডিওতে আমরা সাবসেট এবং তার পরবর্তীতে প্রপার সাবসেট, সুপারসেট এই সমস্ত সেটগুলো আমরা পড়ব। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে। ধন্যবাদ।